দর্শক বন্ধু, অনেকেই হয়তো অনেক সময় দেখেছেন যে মাথা অসহ্য যন্ত্রণা করছে, কিংবা চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, কিংবা হাত পা ঝিমঝিম করছে। অনেক সময় আপনি সেগুলোকে সাধারণ কোনো সমস্যা বলে হয়তো এড়িয়ে গেছেন, কিন্তু আমরা হয়তো জানি না, আপনি হয়তো জানেনও না, এটা কিন্তু হতে পারে ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সারের লক্ষণ বা উপসর্গ। আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। আজকের পর্বে আমরা জানবো ব্রেন ক্যান্সারের লক্ষণ বা উপসর্গগুলো কিভাবে আপনি চিনবেন, ব্রেন ক্যান্সার বা ব্রেন টিউমার কেন হয়, কখন চিকিৎসকের কাছে যাবেন, কি কি পরীক্ষা করতে হয়, স্টেজিং কিভাবে করা হয় এবং এর চিকিৎসা আদতে কিভাবে সম্পন্ন হয়। ব্রেন ক্যান্সার সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি আলোচনায় আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক, ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সায়ন পাল। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের পর্বে আমরা যা যা আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। অনেক ধন্যবাদ হেলথ ইমপ্যাক্ট বাংলাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আশা করি আমরা কিছু তথ্য আমাদের দর্শক বন্ধুদের কাছে দিতে পারবো, যাতে তারা উপকৃত হবেন। স্যার, আমরা শুরুতে যেটা জানতে চাইবো যে ব্রেন ক্যান্সার এবং ব্রেন টিউমার এই দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? ব্রেন একটা ক্লোজড অর্গান, মানে ব্রেন স্কাল যে বোন থাকে আমাদের, যেটা খুলি থাকে, খুলির মধ্যে ব্রেনটা থাকে, এবং অন্যান্য কোনো শরীরের অর্গান কিন্তু এইরকম কোনো বন্ধ কোনো প্রকোষ্ঠের মধ্যে থাকে না। কেবলমাত্র লাং রিবস দিয়ে খানিকটা প্রোটেক্টেড থাকে, লাং এবং হার্ট, কিন্তু সেটা তাও এক্সপানশন করতে পারে, যথেষ্ট জায়গা থাকে। কিন্তু ব্রেনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ব্রেন একদম একটা বদ্ধ প্রকোষ্ঠ স্কালের মধ্যে থাকে, খুব প্রোটেক্টেড ভাবে থাকে। তার জন্যে কি হয় যে ব্রেনে যদি সামান্যতম কোনো একটা, আপনারা জানেন যে একটু রক্তপাত হলো বা একটা ছোট্ট টিউমার হলো, তাহলেও কিন্তু খুব মারাত্মক সিমটমস হয় তার, বা তার পরিণতি অনেক সময় মারাত্মক হয়ে যায়। তার কারণ এটাই যে সেটা ব্রেনের ওপর প্রেশার ক্রিয়েট করে। এবারে ব্রেনে যে টিউমারগুলো হয় সেটা সাধারণত দুরকম হতে পারে। একটা হলো বিনাইন টিউমার্স, মানে যেগুলি ক্যান্সার নয়। বিনাইন টিউমার্স যেমন শরীরের অন্যান্য জায়গায় হয়, তো অন্যান্য জায়গায় হলে সুবিধাটা হলো যে আমরা অনেক সময় সেটাকে চিকিৎসা না করে ইগনোর করতে পারি, যে আমরা ট্রিটমেন্ট করলাম না, ওটা আছে ওনার মতো থাক, ওটা কোনো অসুবিধে করছে না। কিন্তু ব্রেনের ক্ষেত্রে এটা ক্লোজ একটা প্রকোষ্ঠের মধ্যে থাকার জন্য বিনাইন টিউমার, মানে যেগুলো ক্যান্সার নয়, সেগুলি হলেও খুব সিমটম এসে যায়। তার জন্য আমাদের চিকিৎসা করতেই হয়। আর একটা হলো যে ব্রেনের ম্যালিগন্যান্ট টিউমার, মানে ক্যান্সার জাতীয় টিউমার। সেটা একটা হতে পারে যে সেটা ব্রেনের মধ্যে থেকেই তৈরি হয়েছে, অথবা শরীরের অন্যান্য কোনো জায়গায় ক্যান্সার যেটা ব্রেনে ছড়িয়েছে। এই দুরকম ম্যালিগন্যান্ট টিউমার ব্রেনে হতে পারে। তো বোথ বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের চিকিৎসাটা দিতে হয়। আচ্ছা স্যার, এবার সাধারণ মাথা ব্যথা এবং ব্রেন টিউমারের জন্য মাথা ব্যথা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি করে বোঝা যাবে? ব্রেন টিউমারের আমি কয়েকটা সিমটমস বলে নিচ্ছি। বিনাইন ব্রেন টিউমার, মানে যেগুলো খুব একটা ম্যালিগন্যান্ট নয়, সেগুলির সিমটম কিন্তু সাধারণত মাথা ব্যথা দিয়ে হয় না। হতে পারে, কিন্তু সাধারণত হয় না। সাধারণত হয় খিঁচুনি দিয়ে, শরীরের কোনো, সেটা একটা অঙ্গের খিঁচুনি হতে পারে, সারা শরীরের খিঁচুনি হতে পারে, খিঁচুনি দিয়ে হতে পারে। কোনো জায়গায় ক্রেনিয়াল নার্ভের ডিফেক্ট বলি আমরা, মানে ধরুন চোখে কম দেখতে পাওয়া, কম শুনতে পাওয়া, বা ধরুন কোনো একটা নার্ভ পলসি হয়ে যাওয়া, মানে নার্ভ খারাপ হয়ে যাওয়া, এগুলো দিয়ে সাধারণত হয়। এবং মাথা ঘোরা হতে পারে, ব্যালেন্সের প্রবলেম হতে পারে, যে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, ব্যালেন্সের সমস্যা হচ্ছে, এগুলি মূলত হয়। ব্রেনে ব্যথা, কিন্তু ব্রেন টিউমারের ব্যথা আর এমনি মাথা ব্যথার মধ্যে ডিফারেন্স আছে। ব্রেন টিউমারের ব্যথা তীব্র হয়, সাধারণত নর্মাল আমরা যেসব ব্যথা কমানোর ওষুধ খাই তাতে অত তাড়াতাড়ি রেসপন্স হয় না। তো কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে সাধারণ মানুষের পক্ষে এই দুটো ডিফারেন্সিয়েট করা একটু মুশকিল রয়েছে। তবে যে ব্যথা, তীব্র ব্যথা, যাদের মাথা ব্যথা, ধরুন মাইগ্রেন বা এই ধরনের সমস্যা নেই, ভাস্কুলার হেডেকের প্রবলেম নেই, তাদের হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে বা সেই মাথা ব্যথাটা সহজে ঠিক হচ্ছে না ওষুধে,
তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এছাড়াও ব্রেন টিউমারের অন্য সিম্পটমগুলো হলো শরীরের কোনো অংশ কমজোরি টাইপ হয়ে যেতে পারে, যেমন স্ট্রোকে যেমনি হয় তেমনি সিম্পটমসও হয়। হঠাৎ করে হয়তো হাতটা বা হুম। পাটা কাজ করছে না, বা মুখটা বেঁকে গেল, ফেসিয়াল নার্ভ পলসি বলি, একদিকে বেঁকে গেল। এই ধরনের সমস্যা কিন্তু ব্রেন টিউমারের ক্ষেত্রে হতে পারে। এবার স্যার একটু জানতে চাইবো যে ব্রেন টিউমারের সঠিক কারণটা ঠিক কি বলে জানা যায়? এটা কি জেনেটিক নাকি অন্য কোনো কারণের জন্য ব্রেন টিউমার হতে একটা পারে? ব্রেন টিউমার জেনেটিক হতে পারে। একটা, বেশিরভাগ ক্ষেত্রে সেগুলি বিনাইন ব্রেন টিউমার হয়। একটা জেনেটিক নয়, মানে কতগুলো ডিজিজ স্পেকট্রাম বলি আমরা, সিনড্রোম থাকে, জেনেটিক সিনড্রোম থাকে। তার সাথে একটা ব্রেন টিউমার হতে পারে। তবে এছাড়াও কিন্তু স্পোরাডিক ব্রেন টিউমার বা ফ্যামিলি হিস্ট্রি না থাকা সত্ত্বেও, জেনেটিক কারণ না থাকা সত্ত্বেও বেশিরভাগ ব্রেন টিউমার্স হয়। এর জন্য বিভিন্ন ধরনের কারণ রয়েছে, যেমন আমাদের ক্যান্সারের বিভিন্ন কারণ রয়েছে। যেমন ধরুন, বাইরে থেকে যদি আমরা যে ধরনের পলিউশনের মুখোমুখি হচ্ছি, পরিবেশ দূষণের মুখোমুখি হচ্ছি, কেমিক্যালস হুম। আমাদের শরীরে যেভাবে ঢুকছে, বিভিন্ন ধরনের রে যেভাবে শরীরে ঢুকছে চারপাশ থেকে, ক্রমাগত কংক্রিট এই যে আমরা এত করি, সে কংক্রিট থেকেও তো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হয়। হুম, হুম। তো এই ধরনের বিভিন্ন ধরনের খারাপ পদার্থ শরীরে ঢুকে আমাদের কিন্তু এই ব্রেন টিউমার, অন্যান্য ক্যান্সারের মতো ব্রেন টিউমারও হতে পারে। আচ্ছা। কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক হয়, যেমন বাচ্চাদের ব্রেন টিউমার অনেক ক্ষেত্রে সেটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। আচ্ছা। এবার স্যার যখন একজন রোগী আপনার কাছে আসছেন, হুম। আপনারা কিভাবে এটাকে ডায়াগনোসিস করেন? নির্ণয় করা হয় কিভাবে এটা হুম। ক্যান্সার কিনা? ব্রেন টিউমারের ক্ষেত্রে কিন্তু ইমেজিং খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা গন্ডগোল হয়ে যায়, ধরুন অনেক সময় স্ট্রোকের সাথে এটা একটু গুলিয়ে যায়, বা ব্রেন হেমারেজের সাথে গুলিয়ে যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সিটি স্ক্যান ব্রেনের করা হয়, এবং সিটি স্ক্যানে হয়তো টিউমার দেখতে পাওয়া যায় না। তার কারণ সিটি স্ক্যানে ব্রেন টিউমার ঠিকমতো দেখতে পাওয়ার কথাও নয়। ব্রেনের ইমেজিংয়ের জন্য আমাদের খুব ভালো এমআরআই করতে হয়। তার বিভিন্ন সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সে একটা ভালো এমআরআই করার প্রয়োজন হয়। সেই এমআরআই কিন্তু আমাদের প্রাথমিক ডায়াগনোসিসটা দিতে পারে। মানে ব্রেন টিউমারের ক্ষেত্রে আমরা বলি যে ডায়াগনোসিস হলো ক্লিনিকো প্যাথোলজিকো রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। মানে ক্লিনিক্যাল সিমটমস, কি ধরনের সিমটম হয়েছে, সেটা কতদিন ধরে হচ্ছে। ধরুন কারো ১ বছর ধরে সিমটম হচ্ছে, কারো ২ মাস ধরে সিমটম হচ্ছে। সেই দেখে আমরা তার তীব্রতা, গ্রেড কত ভয়ঙ্কর সেটা বুঝতে পারি। এবং এর সাথে ইমেজিং করার পরে যদি আমরা বুঝতে পারি যে একটা প্রিলিমিনারি ডায়াগনোসিস আমরা করতে পারি ভালো এমআরআই করে, যে এটা কি ধরনের ব্রেন টিউমার। তারপরে পরবর্তী পরীক্ষার মধ্যে যে বায়োপসি, ব্রেনেরও টিস্যুর বায়োপসির ব্যাপার আসে বা অপারেশনের ব্যাপার আসে। অনেক ক্ষেত্রে অন্যান্য শরীরের ক্যান্সারের ক্ষেত্রে আমরা আগে বায়োপসি করি, তারপরে অপারেশন করি। ব্রেনের ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে, কেননা ব্রেন একটা ক্রিটিক্যাল স্ট্রাকচার, সেখানে বারবার অপারেশন করা যায় না। কাজেই আমরা এমআরআইয়ের উপর বেস করে যদি আমরা ভাবি যে এটা, ধরুন ভাবলাম এটা গ্লায়োমা বা গ্লায়াল টিউমার, তখন বা ধরুন এপেন্ডাইমোমা বা মেডেলোব্লাস্টোমা, তাহলে কিন্তু আমরা তার সরাসরি অপারেশনে যাই। আচ্ছা। অপারেশনের পরে যে টিস্যুটা আমরা পাই, সেই টিস্যুটার এখনকার দিনে মলিকুলার প্যাথোলজি বলি আমরা, বিভিন্ন ধরনের মার্কার্স আছে, জেনেটিক মার্কার্স আছে। সেই মার্কারগুলো দিয়ে আমরা সঠিক ডায়াগনোসিস করি, এবং পরবর্তীতে রেডিয়েশন চিকিৎসা, যেটা বেশিরভাগ ক্ষেত্রে লাগে ব্রেনের টিউমারের ক্ষেত্রে। দুটোই মেইন চিকিৎসা, একটা অপারেশন, একটা রেডিয়েশন। কেমোথেরাপি খুব অল্প ব্রেন টিউমারের ক্ষেত্রে প্রয়োজন হয় বা কাজে লাগে, তো রেডিয়েশন চিকিৎসা বা অপারেশন এটা লাগে। কিছু কিছু ব্রেন টিউমারে কিন্তু অপারেশন করা যায় না, বা বায়োপসিও করা যায় না। সেক্ষেত্রে এমন একটা ক্রিটিক্যাল জায়গায় রয়েছে যেখানে আমরা পৌঁছতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমরা এমআরআইয়ের ওপর বেসিস করে রেডিয়েশন চিকিৎসা দিই। ব্রেন টিউমারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হলো রেডিয়েশন চিকিৎসা, এবং রেডিয়েশন চিকিৎসা দিয়ে অনেক ব্রেন টিউমারকেই সুস্থ করা যায়। সেক্ষেত্রে আমরা বায়োপসি না করেও এমআরআইয়ের উপর বেস করেই আমরা রেডিয়েশন চিকিৎসা দিতে পারি। আচ্ছা, আমরা স্যার চিকিৎসার বিষয়টা নিয়ে একটু হুম। পরে আসছি। কিন্তু তার আগে একটু জানার যে, যেকোনো ব্রেইন টিউমারই তো ক্যান্সার নয়। হুম। অনেকে এটা ভীত হয়ে পড়েন যে হুম। ব্রেইন টিউমার হয়েছে মানেই হুম। ক্যান্সার হয়েছে। হুম। এই জায়গাটা যদি একটুখানি আপনি না, স্পষ্ট ব্রেন করেন। টিউমার মানে ক্যান্সার নয়। সব ব্রেন টিউমারই ক্যান্সার নয়। অনেক ব্রেন টিউমারই বিনাইন থাকে। যেমন ধরুন কারো যদি মেনিনজিওমা হয়ে থাকে, ব্রেনের একটা টিউমার। এবার সিম্পটোম্যাটিক্যালি আমরা দেখি হয়তো তার অনেক সিম্পটমস রয়েছে।
কিন্তু সেটা আমরা সঠিকভাবে অপারেশন করে বা রেডিয়েশন দিয়ে স্টিরিওট্যাকটিক রেডিয়েশন থেরাপি বা স্টিরিওট্যাকটিক রেডিয়েশন সার্জারি করে সুস্থ করে দিতে পারি এবং সুস্থ মানে সম্পূর্ণ সুস্থ করতে পারি। তেমনি সোয়ানোমা বলে ব্রেন টিউমার হয়, এপেন্ডাইমোমা বলে ব্রেন টিউমার হয়, পিটুইটারি অ্যাডিনোমা বলে ব্রেন টিউমার হয়, পিটুইটারি গ্ল্যান্ডের একটা টিউমার। এতে চোখের দৃষ্টি চলে যেতে পারে, কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে স্টিরিওট্যাকটিক রেডিওথেরাপি করে সুস্থ করতে পারি। এগুলো কিন্তু ক্যান্সার নয়। হাই গ্রেড গ্লায়োমা যেমন গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি বা হাই গ্রেড অ্যাস্ট্রোসাইটোমা, এইগুলি ম্যালিগন্যান্ট ব্রেন টিউমার এবং এগুলির রেজাল্ট একটু খারাপ হয়। সেক্ষেত্রে অপারেশন, রেডিয়েশন সব চিকিৎসায় দরকার হয়, কেমোথেরাপিও কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়। তবে সব ব্রেন টিউমারই ক্যান্সার নয়। ব্রেন টিউমার অনেক বিনাইন ব্রেন টিউমার হয় এবং অনেক ক্যান্সারাস ব্রেন টিউমারও হয়। সিমটোমেটিক্যালি অনেক সময় এটা ম্যাচ নাও করতে পারে, হয়তো বিনাইন টিউমার কিন্তু সিমটম খুব বেশি। এইটা ব্রেন টিউমারের ক্ষেত্রে একটা অসুবিধার ব্যাপার। আচ্ছা, এবার স্যার একটু বলুন যে ব্রেন ক্যান্সারের ক্ষেত্রে স্টেজিং বা গ্রেডিং গুলো কিভাবে করা হয়, কোন কোন পর্যায়ে রয়েছে, কখন সেটা কি? ব্রেন টিউমারে আমরা সাধারণত গ্রেডিং করি, স্টেজিং খুব একটা করি না। তার কারণ অন্যান্য টিউমারের থেকে ব্রেন টিউমার একটু আলাদা। সেটা গ্রেডিংয়ে আমরা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এমনি করে করি। মূলত ধরুন গ্লায়োমা যেমন, তার গ্রেড 1 গ্লায়োমাস হয়, বাচ্চাদের হয় অনেক সময় পাইলোসাইটিক অ্যাস্ট্রোসাইটোমা বলে, সম্পূর্ণ কিউরেবল। বা গ্রেড 2 গ্লায়োমা হয়, এটাকেও আমরা কিন্তু ম্যালিগন্যান্ট বা খুব অ্যাগ্রেসিভ বলে ধরি না। গ্রেড 3, গ্রেড 4কে আমরা অ্যাগ্রেসিভ টিউমার বলে ধরি, যার অপারেশন, রেডিয়েশন বিভিন্ন চিকিৎসার প্রয়োজন হয়। তো আমরা মূলত গ্রেডিং করি, লো গ্রেড বিনাইন টিউমার এবং লো গ্রেড টিউমার এবং হাই গ্রেড টিউমার এমনি করে আমরা ভাগ করি। আমরা সাধারণত স্টেজিং করি না। হ্যাঁ, এবার মেডালোব্লাস্টোমার ক্ষেত্রে কিছু কিছু ব্রেন টিউমার আবার স্পাইনাল কর্ড দিয়ে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দিয়ে ছড়িয়ে যেতে পারে। তাদের ক্ষেত্রে আমরা খানিকটা স্টেজিং বা খানিকটা করি, মানে রিস্ক ক্যাটাগরাইজেশন করি যে হাই রিস্ক না স্ট্যান্ডার্ড রিস্ক, তার উপরে চিকিৎসা নির্ভর করে। তবে মনে রাখবেন এইগুলো যেমন ধরুন মেডালোব্লাস্টোমা বাচ্চাদের একটা ব্রেন টিউমার, খুব অ্যাগ্রেসিভ ব্রেন টিউমার এবং স্পাইনাল কর্ড দিয়ে ছড়িয়েও যেতে পারে, কিন্তু আবার এর চিকিৎসা করলে রেজাল্ট খুব ভালো, সম্পূর্ণ সুস্থ জীবনযাপন সে বাচ্চাটা করতে পারে। রেডিয়েশন চিকিৎসা মূলত হয় অপারেশন এবং রেডিয়েশন, এবং কিছু কিছু ক্ষেত্রে কেমোথেরাপিও লাগে, কিন্তু সুস্থতার হার কিন্তু খুব ভালো। তাহলে স্যার এবার যদি আমরা একটু চিকিৎসার বিষয়ে আসি, যে ব্রেন ক্যান্সারের চিকিৎসা কিভাবে করা হয়, কেমোথেরাপি, সার্জারি নাকি রেডিয়েশন, ঠিক কি কি পদ্ধতি অবলম্বন করা হয়? এইবারে হলো ব্রেন টিউমারের চিকিৎসার জন্য আপনার একটা ভালো নিউরো অঙ্কোলজি ডিপার্টমেন্টে যেতে হবে। এবার নিউরো অঙ্কোলজি ডিপার্টমেন্ট ভালো মানে কি, আপনি কি করে বুঝবেন? প্রথমত খুব ভালো নিউরো সার্জন দরকার, খুব ভালো নিউরো রেডিয়েশন অঙ্কোলজিস্ট দরকার, মানে রেডিয়েশন চিকিৎসাটা খুব গুরুত্বপূর্ণ, ভালো রেডিয়েশন অঙ্কোলজিস্ট দরকার, খুব ভালো প্যাথোলজিস্ট দরকার। নিউরো প্যাথোলজির স্পেশালাইজড হয়, অনেক প্যাথোলজিস্ট থাকেন যারা ব্রেনের টিউমারের উপরে আবার সুপার স্পেশালাইজেশন করান, সাধারণত সেরকম হলে ভালো। নিউরো রেডিওলজিস্ট দরকার, যারা ব্রেনের এমআরআই দেখে সঠিকভাবে বলতে পারবেন, তার কারণ এটা অনেক ক্ষেত্রেই ব্রেনের এমআরআই এর উপরে আমাদের ডায়াগনোসিসটা নির্ভর করে। কাজেই এইরকম একটা টিম দরকার, নিউরো রেডিওলজিস্ট, নিউরো প্যাথোলজিস্ট, নিউরো রেডিয়েশন অঙ্কোলজিস্ট এবং নিউরোসার্জন এবং নিউরোলজিস্টেরও দরকার হতে পারে, কেননা অনেক ক্ষেত্রেই সিমটোম্যাটিক রিলিফের জন্য আমাদের নিউরোলজিস্টের প্রয়োজন হয়। এইরকম একটা ডিপার্টমেন্টে গিয়ে তার চিকিৎসা করতে হয়, এবং যে ক্ষেত্রে অপারেশন করা যায় সেক্ষেত্রে আমরা অবশ্যই অপারেশনের দিকে প্রথমে যাই। ধরুন অপারেবল টিউমার যদি হয়, যেটা অপারেশন করা যাবে। ব্রেনে মনে রাখতে হবে যে ব্রেন টিউমারে বিনাইন ব্রেন টিউমার হলো মানে যেটা ব্রেনের বাইরে রয়েছে, ধরুন যেমন মেনিনজিওমা, ব্রেনের বাইরের আবরণের মধ্যে টিউমার হয়েছে, তো সেই সব টিউমারগুলো পুরো কেটে বাদ দেওয়া যায়। কিন্তু যেটা ব্রেনের মধ্যে হয়েছে সেটা সাধারণত অপারেশন করে পুরো কেটে বাদ দেওয়া ডিফিকাল্ট হয়, তার কারণ ব্রেনের নর্মাল ব্রেন আমরা যেমন অন্য জায়গায় অপারেশন করি, একটু নর্মাল টিস্যু চারপাশ থেকে মার্জিন নিয়ে কেটে বাদ দিই, সেটা ব্রেনই করা যায় না, নর্মাল ব্রেন টাচ করা যায় না। তাই জন্য ভেতর থেকে কুড়ে যতটা পারা যায় ম্যাক্সিমাল রিসেকশন করা হয়, তারপরে রেডিয়েশন চিকিৎসা দিয়ে বাকিটা কিওর করতে হয়। তো মূলত এই দুটো মেইন চিকিৎসা, অপারেশন এবং রেডিয়েশন। কিছু কিছু ক্ষেত্রে কেমোথেরাপি লাগে,
যেমন গ্রেড 4 গ্লায়োমা বা গ্লায়োব্লাস্টোমায় কেমোথেরাপি রেডিয়েশনের সাথে দিতে হয় এবং পরে দিতে হয়। মেডেলোব্লাস্টোমায় কিছু, কিছু কেমোথেরাপি লাগে। কিছু, কিছু ব্রেন টিউমারে কেমোথেরাপিরও প্রয়োজন হয়। কাজেই একজন ভালো মেডিকেল অনকোলজিস্টেরও উপস্থিতি অনেক ক্ষেত্রে জরুরি। স্যার অনেকের একটা ধারণা আছে যে ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার হয়েছে যখন হুম। সেই রোগী আর বেশি বাঁচবে না। হুম। ব্রেন ক্যান্সারের রোগী কতদিন বাঁচতে পারে? এইটা ভুল ধারণা। তার কারণ যদি বিনাইন টিউমার হয় তাহলে তো প্রাণের সংশয় আমি খুব একটা দেখি না। কেননা সেটাকে কিওর করে দেওয়া যায়। সিম্পটম রিলিফটা হয়তো তার সিম্পটোম্যাটিক থাকতে পারে, সেটা চিকিৎসার উপরে নির্ভর করে। প্রাণ সংশয় তো খুব একটা আমি দেখছি না বিনাইন ব্রেন টিউমার মানে যেগুলো ক্যান্সার নয়। এবার যদি সেটা ম্যালিগন্যান্ট হয় যেটাকে আমরা বলছি, সেক্ষেত্রেও কিন্তু তার গ্রেডের উপর নির্ভর করে। এমনি মোটেও নয় যে বেশিদিন বাঁচে না। এবং তার লো গ্রেড টিউমারের তো আমরা চিকিৎসা করে সুস্থ করে দিতে পারি, বহু বছর ভালো রাখতে পারি। হাই গ্রেড টিউমারেরও আমরা এখন আধুনিক চিকিৎসায় অনেকদিন সুস্থ রাখতে পারি। এ প্রসঙ্গে বলি, প্রথমে যেটা বলেছিলাম যে শরীরের অন্য কোনো জায়গা থেকেও যদি ব্রেনে ছড়িয়ে যায়, সেটাও ব্রেনের টিউমার হিসেবে আমরা গণ্য করি, ম্যালিগন্যান্ট টিউমার। সেক্ষেত্রে কিন্তু আধুনিক চিকিৎসার মাধ্যমে ব্রেনে ধরুন ১টা থেকে ২টো, ৩টে, ৪টে যদি এমনি জায়গায় ছড়ায়, স্টিরিওট্যাকটিক রেডিয়েশন দিয়ে, স্টিরিওট্যাকটিক রেডিওথেরাপি বা রেডিও সার্জারি দিয়ে ব্রেনের টিউমারগুলোকে আমরা সম্পূর্ণরূপে বিনষ্ট করতে পারি এবং ভালো আধুনিক চিকিৎসার মাধ্যমে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপির মাধ্যমে নরমাল যে অঙ্গে ক্যান্সারটা হয়েছে তাকেও আমরা কন্ট্রোলে রাখতে পারি। আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। আমার একজন রোগী রয়েছেন, ব্রেনে তার ছিল মেটাস্ট্যাসিস, একটাই ছিল, লাং ক্যান্সার, এবং সেই লাং ক্যান্সারটা সৌভাগ্যজনকভাবে তার একটা আমরা যেটা বলি মার্কার পজিটিভ, মানে তার টার্গেটেড থেরাপিতে কাজ হওয়ার মতো তার ব্রেনে আমি এসআরএস স্টিরিওট্যাকটিক রেডিও সার্জারি করেছিলাম। তিনি কিন্তু প্রায় ৫ বছর হয়ে গেল। তিনি কিন্তু সুস্থ আছেন ওই ওষুধে। ওষুধটা খাচ্ছেন এবং ব্রেনে আর কিছু হয়নি। কাজেই ব্রেইন টিউমার মানে যে বাঁচবে না এটা ভুল ধারণা। আধুনিক চিকিৎসার শরণাপন্ন হতে হবে, চিকিৎসা সঠিক সময়ে করতে হবে। তাহলে রোগী সুস্থ হয়ে যেতে পারে। আচ্ছা, একজন ব্রেন টিউমার বা একজন ব্রেন ক্যান্সারের রোগীকে কোন, কোন বিষয়গুলো নিয়ে একটু বাড়তি সতর্ক থাকা হ্যাঁ, প্রয়োজন বলে মনে বাড়তি হয়? সতর্কতার মধ্যে হলো যেমন ধরুন ব্রেন টিউমারের ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে খিঁচুনি বা সিজার বলি আমরা, সেটা যখন তখন হতে পারে। তারপরে ব্যালেন্সের প্রবলেম হতে পারে। তারপরে ধরুন ব্রেনের অপারেশন হওয়ার পর, রেডিয়েশন হওয়ার পর বা টিউমারের জন্য ইটসেলফ অনেক সময় তার ডিসিশন মেকিং স্লো হতে পারে। তাই জন্য বিপদ-আপদে ঝুঁকিপূর্ণ কাজগুলো থেকে একটু এভয়েড করতে হবে। যেমন ধরুন গাড়ি চালানো। গাড়ি চালানোর আগে পারমিশন নিতে হবে। আমাদের দেশে নেই, বিদেশে কিন্তু ড্রাইভিং লাইসেন্স যারা অথরিটি তারা কিন্তু দেখে পারমিশন দেন যে উনি কতদিন পারবেন না, কতদিন পারবেন, কতদিন রেস্ট নিতে হবে। সাঁতার কাটা, গাড়ি চালানো বা বিপজ্জনক কাজ যারা কলকারখানায় করেন, যেখানে ধরুন একটু মুহূর্তের ভুলের জন্য বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেই সমস্ত কাজগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে, সাবধান থাকতে হবে। আচ্ছা, এবার হচ্ছে স্যার প্রশ্ন হচ্ছে ব্রেন টিউমারের আপনি বা ব্রেন ক্যান্সারের চিকিৎসা করা হলো। তারপরে ব্রেন ক্যান্সার বিদায় নিল। হুম। কিন্তু এই ব্রেন ক্যান্সার কি আবার ফিরে আসতে পারে ভবিষ্যতে? সেই সম্ভাবনা কতটা? সেটা ধরুন বিনাইন ব্রেন টিউমারের ক্ষেত্রে খুব কম। সেগুলো সম্পূর্ণ ঠিক হয়ে যায়। ম্যালিগন্যান্ট ব্রেন টিউমারের ক্ষেত্রে ফিরে আসার একটা চান্স থাকে। সেটা গ্রেডের উপর নির্ভর করে। খুব হাই গ্রেড, গ্রেড 4 ব্রেন টিউমার, খুব ম্যালিগন্যান্ট, খুব অ্যাগ্রেসিভ, তার ফিরে আসার চান্স বেশি থাকে। ২-১ টা এমনি রয়েছে, আ তার ফিরে আসার চান্স বেশি থাকে। আর তবে বেশিরভাগ ক্ষেত্রে লো গ্রেড টিউমারগুলো কিন্তু আমরা লং টার্ম কিওর এক্সপেক্ট করতে পারি। এখন আধুনিক চিকিৎসা ইভেন হাই গ্রেড টিউমারের ক্ষেত্রেও বহুদিন রোগী, বহু বছর রোগী ভালো থাকছেন। আমি একটা ছোট বাচ্চাকে ট্রিট করেছিলাম। খুব রেয়ার একটা ব্রেইন টিউমার তার, এবং সেই ব্রেইন টিউমারটার বলে যে ৫ বছর আজ অবধি কেউ বাঁচেনি। তো ৩ বছর হলো বাচ্চাটা এখনো অবধি সম্পূর্ণ সুস্থ আছে। তার আমি রেডিয়েশন চিকিৎসা দিয়েছিলাম। তো কাজেই আধুনিক চিকিৎসার মাধ্যমে দেখা যাক, এবং কিছুই এখনো তার হয়নি। আমি আশা করছি সে বাচ্চাটা আরো বহুদিন ভালো থাকবে। কাজেই এখন কিন্তু নতুন চিকিৎসায় আগের মতো আর নেই যে অল্প কিছুদিন জীবন, সেটা নয়।
আচ্ছা স্যার। এবার যে রোগী ব্রেইন ক্যান্সারের চিকিৎসা করেছেন, যিনি সুস্থ হয়েছেন হুম। সাময়িকভাবে হয়তো বা দীর্ঘস্থায়ীভাবে। কিন্তু সেই ব্রেইন ক্যান্সারের রোগী তারা কি সমস্যার মধ্যে পড়তে পারেন? রিস্কি কাজগুলো করাটাই একটু সমস্যা হতে পারে। ধরুন একজন ড্রাইভার, আমারই একজন ড্রাইভার আছেন, উনি উবার ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভ করতেন। তার আমি ট্রিট করেছি, তা বছর ৪ হলো। সম্পূর্ণ সুস্থ। উনার গ্লায়োমা ছিল, গ্রেড 3 গ্লায়োমা ছিল। কিন্তু উনি ওই কাজটা আর আমি না করেছি যে আপনি গাড়ি চালানোর কাজটা করবেন না। তো উনাকে অল্টারনেটিভ কাজ খুঁজে নিতে হয়েছে। লাকিলি উনি পেয়েও গেছেন একটা অফিসের কাজ। কিন্তু স্বাভাবিকভাবেই জীবন জীবিকার সমস্যা এটা একটা হতে পারে। বিপজ্জনক কাজগুলো থেকে দূরে তাকে একটু থাকতে হবে। শারীরিক সমস্যাগুলো আর কিছু ফেস করতে হয় তাদেরকে হুম। ভবিষ্যতে? মানে চিকিৎসা পরবর্তী সমস্যাগুলোর কথা বলছি। চিকিৎসা পরবর্তী সমস্যা ২-১ টা হয়। সেটা হলো যে কগনিটিভ ডিক্লাইন বলি আমরা। মানে ধরুন কোনো জিনিসের যে আমাদের সেটা সবার যে হবে তার কোনো মানে নেই। সেটা নির্ভর করে ব্রেনের কোন জায়গায় হয়েছে তার উপরে। যেমন ধরুন কোনো একটা প্রবলেম এলে আমরা যে তাড়াতাড়ি সেটা সলভ করতে পারি বা রেসপন্স করতে পারি, তাড়াতাড়ি তার জবাব দিতে পারি, সেটা একটু স্লো হয়ে যেতে পারে। হয়তো তার মাথায় রেজিস্টার করতে একটু টাইম লেগে যেতে পারে। এটা কোনো ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে সেটা সত্যি নয়। এটা জায়গার উপর ডিপেন্ড করে, কোন জায়গায় হয়েছে। অত্যধিক মাথা ব্যথা, যন্ত্রণা এই জাতীয় সমস্যা এই কিছু? জাতীয় সমস্যা সাধারণত হওয়ার কথা নয় যদি টিউমারটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। এটা টিউমারের জন্য হয়, নট ট্রিটমেন্ট রিলেটেড। দর্শক বন্ধু, আপনারা শুনলেন এতক্ষণ যে ব্রেন টিউমার মানেই যে ক্যান্সার সেটা তো নয়ই। বরং যদি ব্রেন ক্যান্সার হয়েও থাকে টিউমার থেকে পরবর্তীতে দেখলেন যে সেটা ম্যালিগন্যান্ট এবং সেটা ক্যান্সার, তাতেও কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন না। সঠিক চিকিৎসার শরণাপন্ন হন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আধুনিক ক্যান্সার চিকিৎসায় ব্রেন টিউমারের সঙ্গে লড়াই কিন্তু এখন অনেক সহজ হয়েছে। আপনি কিন্তু চাইলে সুস্থ জীবনে ফিরেও আসতে পারেন। কাজেই ডাক্তারবাবু যেগুলো বললেন সেগুলো মাথায় রাখুন, পরামর্শ মেনে চলুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে নিচে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, সেখানে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।